যে জীবনটা কাটাচ্ছি এটা তো বাস্তব জীবন, তাই না? এটা তো কোনো ওয়েব সিরিজে অভিনয় করছি না আমরা। যে প্রতিনিয়ত কোনো একটা স্ক্রিপ্ট আমাদেরকে দেওয়া হলো, আমরা অভিনয় করলাম, চলে গেলাম, পয়সা পেয়ে গেলাম। ইট ইজ নাথিং লাইক দ্যাট, তাই না? কিন্তু এই যে রাজা রঘুবংশী হত্যাকাণ্ড, যেটা তার স্ত্রী সোনাম রঘুবংশী এবং আরও কয়েকজন মিলে করেছে বলে যা জানা যাচ্ছে, এত দূর যা তদন্ত হয়েছে এবং প্রতিদিন পরতে পরতে এই তদন্তের যে নতুন নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে এবং তার যে রহস্য এবং তদন্তের ফলে রহস্য উন্মোচন হচ্ছে না রহস্য আরও গভীরে যাচ্ছে, এটা কখনোই পরিষ্কার হচ্ছে না। এবং দুটোর উত্তরই আমি বলবো হ্যাঁ, রহস্য যেমন গভীরেও যাচ্ছে, নতুন নতুন ক্যারেক্টার সামনে আসছে, ঠিক যেরকম একটা ওয়েব সিরিজে আসে, ঠিক আছে, মানে একেবারেই সেরকম যে এটা জীবন, কিন্তু কিন্তু যেন ওয়েব সিরিজ চলছে, যেন এটা একটা স্ক্রিপ্টের ওপর অভিনয় হচ্ছে, অনেকটাই এরকম মনে হচ্ছে। এবং পরতে পরতে যেরকমভাবে ঘটনা প্রবাহ এগোচ্ছে, তাতে করে এটাই মনে হচ্ছে এরা যেন কোনো একটা স্ক্রিপ্ট ফলো করছিল, কিন্তু এর মধ্যে যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ঘটে গিয়েছে সেটা, এবং খুব দুঃখজনক ব্যাপার, সেটা কোনো স্ক্রিপ্টের অংশ হতে পারে না। কারণ একটি মায়ের কোল খালি হয়েছে, একজন মায়ের কোল খালি হয়েছে, একটা নিরীহ ছেলে যে কিছু জানতো না, সে কিন্তু এই পৃথিবী থেকে তাকে হঠাৎ করে চলে যেতে হয়েছে বা যেতে বাধ্য করা হয়েছে এদের স্ক্রিপ্টের অংশ হিসেবে, অথচ তার কিছুই জানা ছিল না। হ্যাঁ, আমি রাজা রঘুবংশীর কথাই বলছি। তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মারা যেতে হয়েছে এদের জন্য, এদের কোনো কারণে। এবং আজকের এই ভিডিওতে, আজকের এই যে নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে, এই ভিডিওতে আমি চেষ্টা করব সেই রহস্য উন্মোচন করার, যে কেন কেন রাজা রঘুবংশীকে মেরে ফেলার জন্য সোনাম এত মরিয়া হয়ে উঠেছিল। বিয়ে করার মাত্র 11 দিনের মাথায়, বিয়ের আগে কোনো কিছু না জানিয়ে, যে না আমি বিয়ে করতে চাই না বা কোনো কিছু না বলে, কেন সে তার সদ্যবিবাহিত স্বামীকে হানিমুনে নিয়ে যাওয়ার নাম করে প্ল্যান্ড ওয়েতে সে স্বীকার করেছে মেঘালয় পুলিশের কাছে। বিয়ের 11 দিন আগেই সমস্ত প্ল্যান ফাইনাল হয়েছিল, অথচ বিয়ের ভিডিও বা রোকা যে আশীর্বাদের ভিডিও, সেটা দেখে কখনোই মনে হয়নি যে সে তার মাথায় এই ধরনের প্ল্যান চলছে। তবে নতুন কিছু ভিডিও এসেছে যেগুলো শর্ট ফর্মে এসছে, সেগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে তার মুখ কি সাংঘাতিক গম্ভীর, এবং মনে হচ্ছে তার মনের মধ্যে অন্যই কিছু চলছে। যদিও রাজার বাড়ির লোক এবং তার বাড়ির লোকের মুখে শুনে এখনও পর্যন্ত এমন অনেক কথাই আসছে যেগুলো থেকে বোঝার উপায় নেই যে সে যে সমপ্রেমে বিশ্বাস করে, সমকামী, হয়তো কোনো একটি অলকা নামের মেয়ের সঙ্গে তার নাম শোনা যাচ্ছে, এবং আজকে অবধি আরও একটি মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। সেটা কতটা সঠিক এখনও জানা নেই। তবে সেই ঘটনার উপর বেস করেই কিন্তু একমাত্র রাজা রঘুবংশীকে কেন সোনাম হত্যা করেছে, বা বলা ভালো নিজের এবং নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য সে রাজা রঘুবংশীকে কেন হত্যা করতে তাকে হলো, সেই যে রহস্য, সেটাই আজকে উন্মোচন করব আমার এই ভিডিওতে। নমস্কার জানাই সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। ঘটনা যেদিকে যাচ্ছে আগে সেইগুলো বলি। গতকাল যে গাড়িতে শোনা গেছে, আগে শোনা গেছিলো বাসে এসছে, এবং সেটা এখন পুরোপুরি ধামাচাপা। আমি জানি না যে বাসের কথা বলেছিল সেই মেয়েটি নিজে থেকে এগিয়ে এসে সচিন রঘুবংশীকে ফোন করেছিল, সেই উজালা যাদব, সে এবং সেই সরকারি বাসের কন্ডাক্টর, তারও যে ভিডিও আমার কাছে আছে, তার সঙ্গে ফোনে জার্নালিস্টের কথোপকথন, সেগুলোর সত্যতা এখন আর বোঝা যাচ্ছে না কতটা আছে। কারণ এখন জানা যাচ্ছে সে কোনো বাসে আসেইনি। সে যখন ইন্দোরে এসেছিল, কোনোভাবে শিলং থেকে পালাতে পালাতে মেয়েটি, মানে এই সোনাম, যখন বোরখা পরে সে যখন ইন্দোরে এসেছিল, তারপর তাকে একটা ফ্ল্যাটে তোলা হয়েছিল, এবং ফ্ল্যাটে যে তুলেছিল সেই ফ্ল্যাটের যে প্রপার্টি ডিলার, তার নাম সিলম জেমস, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই ড্রাইভারকেও খুব সম্ভব হয় অ্যারেস্ট করতে হবে বা আটক করা হবে। এই সিলমকেও আটক হয়তো করা হয়েছে, এখনও অ্যারেস্ট করা হয়নি, বা কোনো কোনো সূত্র থেকে জানা যাচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, বা মানে আমার কিন্তু মনে হচ্ছে এখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, হয়তো হবে। তো সেটা যাই হোক, সেটা তো জানাই যাবে ভবিষ্যতে কি হবে। অনেক কিছু ঘটনা এর মধ্যে দিয়ে ঘটে গেছে। শিলং পুলিশ, যে মানে মেঘালয়ের পুলিশ, তারা কিন্তু এসআইটি টিম করে ইন্দোরে অবস্থান করছে গত 5-6 দিন হয়ে গেল। কেন অবস্থান করছে? কারণ তাদের বেশ কিছু তদন্তের বাকি ছিল। তারা যেরকম একদিকে সোনাম, রাজা এবং বাকি যে রাজ কুশওয়া ইত্যাদি প্রত্যেক যারা অ্যাকিউজড, প্রত্যেকজনের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করছে, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। রাজ কুশওয়ার যে কাজের জায়গা, মানে সোনামের যে ভাই গোবিন্দের অফিস, সেখানে গিয়ে কাগজপত্র দেখা থেকে শুরু করে অন্যান্য কর্মচারীদের সঙ্গে রাজ কুশওয়া এবং সোনামের বিষয়, এবং আরও এই অলকা বা আরও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঠিক সেরকমভাবেই সোনামের বাড়িতে গিয়েও তারা জিজ্ঞাসাবাদ করেছে। ঠিক একইভাবে রাজ কুশওয়ার বাড়িতে তার মায়ের সঙ্গে, বোনেদের সঙ্গে যেরকম কথা বলেছে, সবটা কিন্তু সার্ফেসে আসছে না, নিউজ চ্যানেলে সবটা আসছে না, কারণ এগুলো গোপন তথ্য।
এগুলো সামনে আসবে না, কারণ এগুলো তদন্তের বিষয়। তারা এগুলোর উপর তদন্ত করবেন, সব কিছু তারা নিউজ চ্যানেলকে ওপেন পাবলিক ডোমেনে জানাবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো তারা যাচ্ছেন, জেরা করছেন, এটা বোঝা যাচ্ছে। জেরাটা কোন লেভেলে, খুব কড়া জেরা কিনা সেটা জানা যায়নি। যেমন বিপিন রঘুবংশীর অভিযোগ রয়েছে যে সোনামের বাড়ির লোককে কড়াকড়ি করে জেরা করা হয়নি বা আরও কাউকে অ্যারেস্ট করা হয়নি ইত্যাদি, কিন্তু তারা যেরকম বুঝবেন সেরকমই করবেন বলে আমার ধারণা। এইখানে জানা যাচ্ছে, আমি অন্য বাকি বিষয়গুলো পরে আসছি, আপনারা একটু ধৈর্য রেখে পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। এবং যারা বলছেন যে আমি নতুন নতুন ইনফরমেশান না দিয়ে আমি নাকি পুরনো কথা বলছি, তাদেরকে জানাতে চাই, আপনি যেমন আমার ভিডিওটা দেখছেন তেমনি এমন কিছু মানুষও দেখছেন যারা কিন্তু একদম নতুন আমার চ্যানেলে। তারা আজকে প্রথমবারের মতন হয়তো দেখছেন, তারা হয়তো বিষয়টা জানেনই না যে আমি কি বিষয়ে কথা বলছি। সেক্ষেত্রে কিছুটা বিষয় আমাকে রিক্যাপ হিসেবে বলতে হয় এবং কথা প্রসঙ্গে কিছুটা বিষয় আসে, এবং এটা সম্পূর্ণ মিথ্যে কথা যে আমি নতুন বিষয় বলি না। আমি আমার প্রতিটা ভিডিওতেই নতুন বিষয় বলি। ইনফ্যাক্ট যদি নতুন বলার না থাকে আমি সেদিন ভিডিও করি না। যেমন গতকাল সেভাবে আমার কাছে ইনফরমেশন ছিল না বলে আমি কোনো ভিডিও করিনি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা এগুলো খবর রাখেন, তারা এগুলো জানেন যে আমি কোনো ফেক কিছু কথা ছড়িয়ে বেড়াই না। যেরকম একটা ফেক রটেছে কথা, সেটা পরে আসছি সেই ব্যাগের প্রসঙ্গে, যে কালো ব্যাগের প্রসঙ্গে। যে কালো ব্যাগটা আমি বলেই দিচ্ছি, পরে হয়তো মনে থাকবে না। কালো ব্যাগ যেটা সোনামের কাছে ছিল, আমিও উল্লেখ করেছিলাম, মেঘালয় পুলিশ বা শিলংয়ের পুলিশ সেটা খুঁজছিল, কিন্তু সেই ব্যাগটা পাওয়া যাচ্ছে না। সেই ব্যাগটা কিন্তু এখনও পাওয়া যায়নি। শোনা যাচ্ছে যে ট্রলি ব্যাগ একটা সেটাও খুঁজছিল, সেটাও কালো রঙের, সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আজকে শোনা গেছে। আমি কিভাবে কি হয়েছে সেটা পরে আসছি। আমি প্রতিবেশী বা আত্মীয়রা কী বলছে সেগুলো আগে একটু বলে নিই। এই গত দুদিনের যে আপডেট আছে, প্রতিবেশী শোনা যাচ্ছে যে যখন মেঘালয়ের পুলিশ সিট কমিটি, যারা সিটের সদস্যরা, তারা প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছেন। আমি কিন্তু আগে কিছু ভিডিও দেখেছিলাম যেখানে পুলিশ নয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, সেখানে আমি দেখেছি অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে, যে তখনও শিলং পুলিশ আসেনি দিন ধরে। প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ তখন বলছিলেন না না, সোনামের মধ্যেও যেমন কোনো দিন তারা কোনো খারাপ কিছু দেখেননি, খুব হাসি খুশি, রাজের সঙ্গে খুব ভাইয়ের মতোই রিলেশান, যেমন হেসে খুশে কথা বলা, কোনো খারাপ কিছু না, কোনো প্রেম প্রেম ব্যাপার দেখেননি। সেটা এখনও অবধি কেউ বলেনি যে প্রেম প্রেম দেখেছে। আমিও প্রথম থেকেই বলছি, সেটা আলাদা। কথাটা হচ্ছে যে তারা বলছেন যে তারা তখন বলেছিলেন, আমি জানি না তারাই এখন বলছেন কি না, তবে আগে যে প্রতিবেশীদের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন বিভিন্ন চ্যানেল থেকে, তখন প্রতিবেশীরা জানাচ্ছিলেন যে না, এদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি শোনা যায়নি বিয়ে ঠিক হওয়ার আগে বা পরে, 6 মাস আগে পর্যন্ত। এখন শিলং পুলিশ সিট কমিটি যেটা খোঁজ নিচ্ছে, গত 6 মাসের মধ্যে এদের পরিবারে কী হয়েছে, কী ঘটনা ঘটেছে, মানে বিয়েটা যখন থেকে মোটামুটি ঠিক হয়েছে সেই সময় থেকে। তো এখন প্রতিবেশীরা পুলিশকে যা জানিয়েছে সেটাই কিন্তু আসল তথ্য। প্রতিবেশীদের মধ্যে অনেকেই শিলংয়ের পুলিশকে যা জানিয়েছে সেটা হচ্ছে যে বিয়ে ঠিক হওয়ার ঠিক পর থেকেই এই যে সোনামদের বাড়ি থেকে মাঝে মধ্যেই ভীষণ চিৎকার চেঁচামেচি আসতো। চিৎকারের মধ্যে সোনামের বাবার গলা যেরকম পাওয়া যেত, তেমনি ওর মায়ের গলা মাঝে মাঝে পাওয়া যেত, সোনামের গলাও মাঝে মাঝে পাওয়া যেত। গোবিন্দের কথা কেউ বলেনি, আমার কান অবধি আসেনি। এক্ষেত্রে চেঁচামেচি কেন হতো? খুব স্বাভাবিকভাবেই তারা যা বলেছেন যে সোনাম বিয়ে করতে চায়নি, এবং এটা আমি জানি না যে সোনামের বাড়ির লোক বলেছে কিনা, তবে এইটা সারফেসে এসে গেছে এই কথাগুলো, যে সোনাম বিয়ে করতে চায়নি। সে বলেছিল বিয়ে করলে তার পরিণাম খুব খারাপ হবে, এবং তার মাকে সে বলেছিল জোর করে যদি তার বিয়ে দেওয়া হয় দুনিয়া দেখবে, তার পরিণাম দুনিয়া দেখবে, এবং দুনিয়া দেখছে, এটা ঘটনা। তার মা হয়তো কথাটা সিরিয়াসলি নেননি, তাদের হয়তো মনে হয়েছিল বিয়ে জোর করেই করিয়ে দিলে ঠিক হবে। এবার প্রশ্ন আমি নিজেই আগে করেছি, অনেকে বলছেন আমি কন্ট্রাডিক্টরি কথা বলি। দেখুন, যেরকম যেরকম ঘটনা আসবে, ঘটনা প্রবাহ যেরকম যাবে, আমাকে হয়তো আমার কথাকেও কন্ট্রাডিক্ট করতে হতে পারে, কারণ আমি পুলিশ নই, আমি সিট কমিটির সদস্য নই, আমি সব কিছু সামনে সাজিয়ে বসে নেই। তাদের কাছেই যদি ধোঁয়াশা থাকে, মেঘালয় পুলিশ তাদের বক্তব্য বহুবার চেঞ্জ করতে বাধ্য হয়েছেন, কারণ তাদের কাছে যখন যেমন সংবাদ এসছে, যেমন প্রুভ এসছে, তারা সেই অনুযায়ী কথা বলেছেন। তাহলে আমি তো সেখানে নস্যি, আমি তো সেখানে কিছুই না। আপনারা আমাকে ব্লেম করেন কিভাবে? শুধু সমালোচনা আমার করতে হবে বলেই এভাবে যা খুশি কমেন্ট করবেন না, আমি সেটা বলে দিচ্ছি। একটু ভেবে ভালো করে ভিডিও দেখে তারপর কমেন্ট করার আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি। ভালো করে দেখুন ভিডিও, দরকার হলে দুবার দেখুন, বুঝুন, তারপর অবশ্য করেই নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমার কাছে রাখুন। আমি নিশ্চয়ই তার উত্তর দেব, আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দিতে। কথাটা হচ্ছে, এই প্রতিবেশীরা এখন জানাচ্ছেন যে তাদের বাড়ি অশান্তি হতো এবং সোনাম বিয়ে করতে চায়নি। পেছনের কারণটা কি সেটা অবশ্য করেই তারা জানতেন না, কিন্তু এই যে রটেছে একটা কথা এসেছে, সেটা এসেছে কেন আগে সেটা বলে নিই। অজয় দুবে, যিনি কিনা রাজা রঘুবংশীর বাড়ির জ্যোতিষী,
তাদের ফ্যামিলি আর কি অ্যাস্ট্রোলজার। তিনি কিন্তু খুব জোর দিয়ে প্রথম থেকে যা যা বলেছেন সেগুলো কিন্তু মিলেছে। যেমন যখন রাজার বডি পাওয়া গেল বা মানে পাওয়া আসছে বডি, জানা গেছে রাজা আর নেই এই পৃথিবীতে, তখন তারা তাদের বৌমার কথা জানতেন না এবং তারা উদ্বিগ্ন হয়ে গেছিলেন। ঠিক সেই সময়ে কিন্তু সমস্ত ঠিকুজি কুলুজি কুণ্ডুলি ইত্যাদি, আমি এগুলো বিশ্বাসও করি না, জানিও না এই সম্বন্ধে কিছু, কিন্তু এগুলো দেখে ওই জ্যোতিষী মহোদয়, যার নাম অজয় দুবে, তিনি কিন্তু জোর দিয়ে তাদের কাছে তখন বলেছিলেন। এবং এখন কিন্তু তিনি বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ পোর্টালে গিয়ে ক্যামেরার সামনে অন ক্যামেরা জোর দিয়ে বলছেন এই মেয়েটি যে সমলিঙ্গ প্রেমে বিশ্বাসী, মানে সোজা কথায় এ হোমোসেক্সুয়াল বা এ হচ্ছে সমকামী এই মেয়েটি, সেটা কিন্তু তিনি বলছেন। এবং প্রথম দিন থেকে তিনি কিন্তু বলেছিলেন এই মেয়েটি একা নয়, সোনাম একা নয়, আরও একজন মহিলা এই ঘটনার মধ্যে জড়িত আছে, এই খুনের মধ্যে। এই ছেলে যাদের দেখা গেছে, যারা খুন করেছে বলে অভিযোগ, এই যে 3টে ছেলে এবং রাজখুশুয়া জড়িত, যেভাবে সব কিছু যেমন জানা যাচ্ছে, তেমনি এটা তিনি প্রথম দিনেই বলে দিয়েছিলেন। এবং এটা এখন জানা যাচ্ছে, আজকে শুনলাম এই রাজা রঘুবংশীর যে ভাবি বা বৌদি, তিনি পরিষ্কার ক্যামেরার সামনে বলছেন যে হ্যাঁ, তাদের জ্যোতিষী বলে দিয়েছিলেন দেখে যে এই মেয়েটি কিন্তু এই খুনের মধ্যে জড়িত আছে। তখনও কিন্তু সোনাম ধরা দেয়নি। আমি বলছি 8ই জুনের আগের কথা, যখন রাজার মৃতদেহ পাওয়া গিয়েছে, সোনামকে পাওয়া যাচ্ছে না, পাগলের মতন সার্চিং টিম খুঁজছে মেঘালয়ের জঙ্গলে। সেই সময় কিন্তু এই জ্যোতিষী বলে দিয়েছিল যে উত্তর দিশা থেকে পাওয়া যাবে, এবং সত্যিই উত্তরপ্রদেশ থেকে ধরা পড়েছে সোনাম, বা ধরা দিয়েছে বলা ভালো, এবং উত্তর দিকে পাওয়া যাবে তাকে, এটা তিনি যেমন বলেছিলেন, তিনি এটাও বলেছিলেন আরও একজন মহিলা আছে এই খুনের সঙ্গে জড়িত, প্রথম থেকে তিনি বলেছিলেন। এবং তিনি এটাও তাদের বলে দিয়েছিলেন, যেটা আজকে তারাও স্বীকার করছেন, যে সোনাম কিন্তু সমলিঙ্গ প্রেমে বিশ্বাসী এবং সে কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে। এবং এখন জানা যাচ্ছে হয়তো একজন নয়, দুজনের সঙ্গে আছে। কেই অলকা সেটা আমরা জানি না, কেননা তিনি এখনও আসেননি ক্যামেরার সামনে, তাকে ধরা যায়নি। হয়তো নেক্সট তার টার্ন, আমি বলতে পারবো না। ধরা কারা পড়েছে সেটা বলি। কালকে ধরা হয়েছে গাড়ির ড্রাইভারকে। কোন গাড়ির ড্রাইভার? যে গাড়িতে করে নাকি সোনাম ইন্দোরে এসেছিল, ইন্দোর থেকে গাজীপুরে এসেছিল। গাড়ি ড্রাইভার বলেছে যখন ধরা পড়েছে, কালকে কি পরশু দিন সে ধরা পড়েছে, প্রমোদ যাদব বা পীয়ূষ যাদব তার নাম। পুলিশ যখন জেরা করেছে তাকে খুব ভালোভাবেই জেরা করে, মানে খুব সহজেই ধরে ফেলা গেছে। রাজখুশুয়ার সঙ্গে আগাগোড়া সে টাচে ছিল এই সময়ের মধ্যে, যতদিন ধরে খুন, জখম, হানিমুন, বিয়ে ইত্যাদি হয়েছে। তো রাজখুশুয়ার সঙ্গে সে টাচে ছিল, তার ফোনের কল লিস্ট থেকেই বোঝা গিয়েছে। অতএব গাড়ি যে রাজখুশুয়া ঠিক করেছিল বলাই বাহুল্য। এবং এখন যে ধরা পড়েছে আজকে, যাকে ইন্দোর শহরের বাইরে বাইপাসের নাকা চেকিং যে টোল, সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে কাকে? সেই যে ফ্ল্যাটে, যেখানে দেবাস নামে যে জায়গাটা, দেবাসের কি জায়গাটা মনে পড়ছে না আমার, কি ইন্দ্রপুরী বা এই টাইপের, আমার এখন মনে পড়ছে না, সেইখান থেকে তাকে ধরা হয়েছে। সেই লোকটিকে, যার নাম সিলম জেমস, যে কিন্তু যাকে প্রথমে জিজ্ঞেস করাতে আমি দেখেছি জার্নালিস্টদের ক্যামেরার সামনে, সে বলছে যেদিন জিজ্ঞাসা করা হলো, যেদিন ধরা পড়লো যে এই ফ্ল্যাটে ছিল, যে আপনি কি কিছু জানতেন না? সে বলছে আমি তো কিছুই জানতাম না, এই ফ্ল্যাটে তো আমি জানি না সোনাম টোনাম বলে কেউ ছিল, কারণ এটা তো এই বিশাল যে কি বিশাল চৌহান বা বিক্কি চৌহান, সে নিয়েছিল ভাড়া, তার সব ডকুমেন্ট আমার কাছে, আমি কিছুই জানতাম না। চাবি কার কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে, সে বলছে কেন, যে নিয়েছে ভাড়া তার কাছে। অথচ 8ই জুন সিসিটিভিতে পুলিশ এখন জানাচ্ছে এই লোকটিকে, এই সিলম জেমসকে দেখা গেছে 8ই জুন, মনে রাখবেন যেদিন সোনাম ধরা দিয়েছে বা ধরা পড়েছে গাজীপুর থেকে, ঠিক সেই দিন এই লোকটিকে দেখা গিয়েছে, সিসিটিভিতে ধরা পড়েছে সে ওই ফ্ল্যাটে ঢুকছে। ফ্ল্যাট কিন্তু তখন তালাবন্ধ, সেই ফ্ল্যাটে সে ঢুকছে। এবং পুলিশ যখন গেছে গত 2 দিন আগে, যে তহকিকাত যাকে বলে, তদন্ত করতে, এই ফ্ল্যাটে গিয়ে দেখছে ধোয়া মোছা পরিষ্কার, সেখানে দেখে বোঝার উপায় নেই কোনো মানুষ সেখানে 14-15 দিন বাস করে গিয়েছে। একটা জলের বোতল পর্যন্ত পাওয়া যায়নি, আমরাও দেখেছি, দেখানো হয়েছে পুরোটা, একদম ধোয়া মোছা পরিষ্কার। সেক্ষেত্রে পুলিশ যে জিনিসের খোঁজে গেছিল সেটা একটা কালো ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগ গেল কোথায়? পুলিশের বক্তব্য অনুযায়ী রাজখুশুয়া এবং সোনাম তাদেরকে যা জানিয়েছে সেটা হচ্ছে ওই কালো ট্রলি ব্যাগের মধ্যে 5 লাখ টাকা, কাপড়ের মধ্যে অনেক কাপড় জামা ছিল, সোনামেরই ছিল, এবং কাপড় জামার মধ্যে একটা পিস্তল, দেশি পিস্তল, এবং 5 লাখ টাকা, এবং যে জেভার মানে সোনামের যে সোনার গহনাগুলো সেগুলো রাখা ছিল। এবং সেটা হয়তো জেনে যাওয়ার ফলেই বা এ সবই জানতো।
এই সিলম জেমস। সেই জন্য কি সিসিটিভিতে দেখা গিয়েছে ঠিক ওই 8ই জুন যেদিন সোনাম ধরা পড়লো সেই দিনই সে ওই ফ্ল্যাটে ঢুকে ওই সুটকেসটা বার করে নিয়েছিল। কিভাবে জানলাম? অবশ্য করেই এখন মেন স্ট্রিম নিউজ চ্যানেলই সেটা দেখিয়ে দিয়েছে। সেই সুটকেস সে বার করেছিল, তারপরে সে সুটকেস করলো কি সেটা সে এখন পুলিশ তাকে নাকা চেকিং, যে ইন্দোর শহরের বাইরে যে নাকা চেকিং টোল থেকে তাকে অ্যারেস্ট করতে এই জন্যই বাধ্য হয়েছে। গত কয়েকদিন ধরে তাকে বারবার পুলিশ দেখা করতে ডেকেছিল, কিন্তু সে নানান কারণ দেখিয়ে টাল করে দিচ্ছিল, যাচ্ছিল না, পুলিশের সঙ্গে দেখা করছিল না। তা মানে স্বাভাবিকভাবেই তাকে অ্যারেস্ট করতে পুলিশ ডাকলে যদি না যায়, অ্যারেস্ট করতে বাধ্য হবে পুলিশ। তো তাকে অ্যারেস্ট করে যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে হড়হড় করে সেসব বলে দিয়েছে। কি বলেছে? সে বলেছে যে এই কালো যে ব্যাগটা, এই ট্রলি ব্যাগটা সে নাকি ওই কি একটা নেপানি বলে একটা ক্ষেত্র, নেপানি ক্ষেত্র, সেখানে একটা খালি প্লট মানে খালি জমি, সেখানে নিয়ে গিয়ে সে জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং সেই ভিডিও আমার কাছে রয়েছে। দেখুন ভিডিও, আমি কেন প্রমাণ দিই না আমার ভিডিওর মধ্যে, কেউ এটাও প্রশ্ন করেন। দেখুন, কোনো নিউজ চ্যানেলের ভিডিও নিয়ে আমি দেখাবো তারপর আমার চ্যানেল স্ট্রাইক খাবে, এটা তো হতে পারে না। আপনারা এগুলো বুঝবেন না, কারণ আপনারা ক্রিয়েটার নন। এটা আমাকে মাথায় রাখতে হয় যে অন্যের ভিডিও আমি এভাবে চালাতে পারি না। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। কথাটা হচ্ছে যে সেখান থেকে গোয়েন্দারা যা পেয়েছেন, যেটুকুন পোড়া ছাই বা সুটকেসের ভাঙা টুকরো পুড়ে গেছে, সেগুলো তারা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়ার জন্য, টেস্ট করার জন্য কালেক্ট করেছেন তাদের বিভিন্ন কন্টেনারে, সেটা আমি দেখেছি। এবং সেগুলো নিয়ে গিয়ে এখন সেগুলোর যাঁচ পড়তাল যাকে বলে, মানে তদন্ত হবে এগুলোর ওপর। ফরেন্সিকের রিপোর্ট আসতে আসতে আরও 3 দিন, তার আগে আমরা জানতে পারবো না যে এক্স্যাক্টলি তার মধ্যে কী ছিল। পিস্তলটা কোথায় সরানো হয়েছে আমার তো মনে হয় না, হয়তো জামা কাপড় পুড়িয়ে দেওয়া হতে পারে বা সুটকেস পুড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু সোনার গয়না 5 লাখ টাকা আর পিস্তল পুড়িয়ে দেবে 1.5 লাখ টাকা কম করে দাম একটা দেশি পিস্তলের। আমার মনে হয় না এত বোকা এই সিলম জেমস, কারণ সে আর সময় নষ্ট না করে 8ই জুন রাত্রিরেই কিন্তু, রাত্রে বা দিনে যখনই হোক, সে কিন্তু এই সুটকেসটা পুড়িয়ে ফেলেছে। এবং তাকে প্রমাণ রয়েছে, সে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ওই ফ্ল্যাটে সে ঢুকছে। এবং এটাই কারণ যে ওখান থেকে সোনাম চলে যাওয়ার পরে এরা জানতো যে পুলিশ আসবেই একদিন না একদিন, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে সমস্ত সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যায়। সোজা কথায় সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এবং এই কারণে এই সিলম জেমস আশা করি পুলিশের হাত থেকে মুক্তি পাবে না। এ ডাইরেক্টলি এই খুনের সঙ্গে জড়িত ধরেই নেওয়া যায়, কারণ খুনের সাক্ষ্য প্রমাণ যারা নষ্ট করে তারা অতি অবশ্যই ডাইরেক্টলি জড়িত এই খুনের ঘটনার সাথে। এটাই ধরে নিয়ে তদন্ত এগোবে, এটা আপনারা একদম 100% জেনে রাখুন। তাহলে দাঁড়ালো কি, যে ড্রাইভার অ্যারেস্ট হয়েছে। এবার বলি সে কী মিথ্যে কথা বলেছে। সে বলেছিল যে এই সোনাম একটা বোরখা পরেছিল। বোরখা পরে যদি ছিল, সেই বোরখাটা কোথায় গেল? তাহলে হয় সোনাম সেটা পরে বেরোবে বা সেটা গাড়ির মধ্যে থাকবে। বেশ, মেনে নিলাম গাড়িতে ফেলে বেরোয়নি, পরে বেরিয়েছে, বেরিয়ে ধাবায় ঢোকার আগে ফেলে দিয়েছে। আশেপাশে কোথাও বোরখাটা পাওয়া যাবে, কিন্তু এরকম কিছু আমরা শুনিনি। অতএব এই কথার মধ্যে অবশ্যই জল মেশানো আছে। এবং এই ড্রাইভার যে এদেরই লোক সেটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। প্রমাণ আমি করে দিয়েছি অলরেডি, আমি বলেছি রাজ কুশওয়ার সঙ্গে সারাক্ষণ এই ড্রাইভার টাচে ছিল। এবং আরও একটা প্রমাণ রয়েছে, এ কিন্তু সোনামদেরই যে সানমাইকা তৈরির কোম্পানি, মানে গোবিন্দের যে কোম্পানি, সেখানে কিছুদিন আগেও চাকরি করতো এই লোকটি। অতএব এই লোকটিও মিথ্যে কথা অনেক বলেছে, কিন্তু মিথ্যা কথা বলে এরা যে কেউ পার পাবে না, এরা কেন সেটা বুঝতে পারছে না, আমি সেটা মাথায় ঢুকছে না। এবার বলি আবার সেই পুরনো প্রশ্ন, এবং একটা মাত্রই প্রশ্ন যেটা আটকে আছে, মানে সুই আটক গিয়া যাকে বলে, যে সেই একটা প্রশ্নেই কিন্তু পুরো ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। এবং সেই প্রশ্নের উত্তর যেমন রাজার বাবা মাও খুঁজছেন, আমরা সকলে পুরো দেশবাসী খুঁজছি, যে রাজার মতো একটা নিরীহ ছেলেকে এই সোনাম সদ্য বিয়েই বা করলো কেন, তাকে বিয়েই বা করলো কেন, আর বিয়ে করে মেরেই বা ফেললো কেন? বিয়ে করলো কেন তার কিছুটা কথা আমি আগে বলেছি। তার ফ্যামিলিতে ঝামেলা চলছিল, সোনামের ফ্যামিলিতে। তার বাবা চাইছিল এই ছেলে খুব ভালো ছেলে, এর সঙ্গেই বিয়ে দেবো, কিন্তু সোনাম বিয়ে করতে চাইছিল না। তার একটা কারণ হতে পারে সে ব্যবসায় খুব মনোযোগী, সে ব্যবসা করতে চায়। কিন্তু আমরা জানি অনেক ব্যবসায়ী এরকম মহিলা আছে যারা বিয়ের পরে সংসার সামলে খুব সুন্দর ব্যবসা করে। এবং এই ফ্যামিলি, রাজার ফ্যামিলি ভীষণ উদার ফ্যামিলি, তারা কিন্তু কোনো খারাপ কিছু তাদের মনে ছিল না। বৌমা ব্যবসা করবে, তারা খুব হাসি খুশিভাবে ব্যবসা করতে দেবে, কারণ তাদের ছেলেও ব্যবসায়ী। কারণ সেটা নয়, কারণ কিন্তু অন্যই কিছু। যেটা বলতে চাইছে রাজা রঘুবংশীর বাড়ির লোক, তার দাদা এবং ভাই বিপিন রঘুবংশী এবং সচিন রঘুবংশী, যে এই মেয়েটি খুনটা করলো কেন, আর খুন করবে যদি তাহলে বিয়ে করলো কেন,
এটার সঙ্গে তারা আরও বলেছে নার্কো টেস্টের আবেদন তারা জানাচ্ছে পুলিশকে। তারা বলছে যেন সোনাম এবং তার বাড়ির লোকের নার্কো টেস্ট করা হয়। এবং এই প্রসঙ্গে বিপিন রঘুবংশী যেটা বলেছেন সেটা হচ্ছে সোনামের বাড়ির লোক অনেক কথা লুকিয়ে গিয়েছে, অনেক মিথ্যে কথা বলেছে। সোনামের বাড়ির লোক বলতে গোবিন্দ, যে নাকি রাজাকে আসলে পছন্দ করেছিল। আগে জানা গেছিল এর বাবা, কিন্তু তারপর জানা গেল গোবিন্দের খুব পছন্দের পাত্র ছিল এই রাজা। খুবই ভালো কথা, কারণ ফ্যামিলি ভালো, ছেলে ভালো, সবই ভালো। কথা হচ্ছে তাহলে সোনামের কেন পছন্দ না, সেই প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই যে কেন বিপিন রঘুবংশী বলছে যে সোনামের বাড়ির লোক অনেক কিছু লুকিয়ে গিয়েছে। তার কারণ তারা অনেক আগেই জেনে গেছিল এই মেয়েটি সমলিঙ্গ প্রেমে বিশ্বাসী বলে তাদের জ্যোতিষী জানিয়েছিল। তারা অতি অবশ্যই জ্যোতিষীর কথা বিশ্বাস করতো না, কারণ তাদের মনে হয়নি কখনোই। রাজার বৌদি বলছে না, মনে হয়নি এই কথা, কারণ সে মনে করতে দেয়নি। সে আগাগোড়া অ্যাক্টিং করেছে, সে তো অ্যাক্টিংই করেছে। রাজাও তো ঘুণাক্ষরে বুঝতে পারেনি যে তাকে নিয়ে যাচ্ছে ওই যে পয়েন্ট যেখান থেকে ফেলে দেবে তাকে, সেখানে নিয়ে যাচ্ছে ভুলিয়ে ভালিয়ে, সেখানে খুনি ঠিক করা আছে। রাজাই কি বুঝতে পেরেছিল? পারেনি। কিন্তু তাহলে এটা হলো কেন? এটা হলো তার কারণ মেয়েটি আগাগোড়া অভিনয় করেছে। অভিনয় সে কেন করেছে এবার সেই প্রসঙ্গে আসি। তার যখন বিয়ে ঠিক করা হচ্ছে তার আগে বাড়ির লোক কী লুকিয়েছে, বিপিন রঘুবংশী কী লুকানোর কথা বলছে, যেটা কিনা অজয় দুবে যে জ্যোতিষী বলেছেন যে এই মেয়েটি কিন্তু অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িত। এটা যখন তারা জানতে পেরেছেন তারা স্বাভাবিকভাবেই বুঝেছেন এবং বারবার তারা ইন্ডিকেট করছিলেন যে সোনামের মা তাকে জেরা করা হোক, সে সব জানে। কারণ একটি মেয়ের সমস্ত গোপন কথা একমাত্র তার মাই জানতে পারে। সে বাবার কাছে বলবে না, কিন্তু মায়ের কাছে বলবে যদি সে সমপ্রেমে বিশ্বাসী হয় কোনো মেয়ের সাথে বা কোনো মেয়েদের সাথে তার সম্পর্ক থাকে। এবং এখানেও এক্স্যাক্টলি হয়তো সেটাই হয়েছে। কারণ এই যে মা, সে কিন্তু আগাগোড়া ক্যামেরার থেকে দূরেই থাকছে, সে কিছু বলতে চাইছে না এবং এই মাকেই সন্দেহ করছে রাজার বাড়ির লোক। এবং মেয়ের সঙ্গে মা বাবার ঝগড়ার কথা প্রতিবেশীরাও এখন বলছে, দুয়ে দুয়ে যদি 4 করা যায় তাহলে কিন্তু এটাই দাঁড়ায় যে মেয়ে বিয়ে এই জন্যই করতে চায়নি যে সে বলেছিল এমন কিছু হবে যেটা সমাজ মেনে নেবে না, এই বিয়ে হলে এমন কিছু হবে যেটা সমাজ মেনে নেবে না। সে চেয়েছিল যে এই কথাটা কেউ না জানুক, সেজন্য সে বিয়েই করতে চায়নি। যে তার যে সমপ্রেমে সে বিশ্বাসী, কোনো মেয়ের সাথে জড়িত এটা জানতে পারুক, এটা সে জানাতে চায়নি সমাজ সংসারকে। কিন্তু তার বাবা মা, তার দাদা জোর করে তার বিয়ে দিয়ে হয়তো ভেবেছিল একটা ছেলের জীবন নষ্ট করে, ডেফিনিটলি তারা হয়তো ভেবেছিল বিয়ে হয়ে গেলে এ হয়তো এই জীবন ভুলে গিয়ে, সমপ্রেম ভুলে গিয়ে সে তার স্বামীর সাথেই প্রেমে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু তারা ভুল ভেবেছিল, সেটা এখন প্রমাণিত। কিন্তু তাদের সেই ভুল ভাবনার জন্য একটা ছেলের প্রাণ চলে গেল, তরতাজা একটা নিরীহ ছেলে, একটা মায়ের কোল খালি হলো। এটা তো আমরা মেনে নিতে পারবো না। এইভাবে ঘরে ঘরে ছেলেরা চলে যাবে মেয়েদের এই সমস্ত যে কি বলবো নক্কারজনক সমস্ত ঘটনার ফলে। আমি এটা বলছি না যে আমি সমপ্রেমের বিরোধী, আমি তাই বলছি, তা নয়। আমি বিরোধী কি না বিরোধী আমি সেটা বলতে চাই না, আমি আমার ব্যক্তিগত সমালোচনা এক্ষেত্রে আনতে চাই না। আমার প্রশ্ন যেটা বিপিন রঘুবংশীরও প্রশ্ন, যে বাবা মা নিশ্চয়ই জানতো যে এই মেয়ের কোনো কিছু থাকলে সম্পর্ক, তারা লুকিয়েছিল। এই কথাই তো তারা বলতে চাইছে যে অনেক কিছু লুকিয়েছিল। এই প্রসঙ্গে আমাকে আপনারা বলতেই পারেন যে তাহলে রাজের সাথে সম্পর্ক, সেটার কি হবে? রাজকে হয়তো মেয়েটি বা মেয়েটিরও যে পার্টনার আরেকটি মেয়ে, এরা হয়তো প্ল্যান করে প্রেমের মতন একটা অভিনয়ের সম্পর্কে ফাঁসিয়েছিল যে রাজকে দিয়ে তার বন্ধু ঠিক করে এইভাবে কার্য হাসিল করতে হবে। কারণ যে ছেলেটির সাথে বিয়ে হবে তাকে কতদিন শারীরিকভাবে দূরে রাখতে পারবে এই মেয়েটি? এক সময় না এক সময় ছেলেটি তো জেনে যাবে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, মনে রাখবেন, মন দিয়ে শুনবেন। যে ছেলেটি তো তার স্ত্রীর কাছে আসার চেষ্টা করবে, ফিজিক্যালি ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট চাইবে, কিন্তু এই মেয়েটি তো সেটা পারবে না। সে তো অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িত। সেক্ষেত্রে ছেলেটি জেনে যাবে এবং জেনে গেলে তার প্রচণ্ড রাগ হবে। সে তার আত্মীয়দের জানাবে, পুরো সমাজ জানবে, সংসার জানবে, পুরো বদনাম ছড়িয়ে পড়বে। আপনারা আশা করি বুঝতে পারছেন কি বলছি। কেন মেয়েটি ডিভোর্সের পথে যায়নি? কারণ ডিভোর্সের জন্য তো গ্রাউন্ড সেভাবে তৈরি হতো না। সে তো রাজাকেও বলতে পারেনি যে সে সমপ্রেমে যুক্ত। আশা করছি বোঝাতে পারছি। সেই জন্য আর কতদিন সে রাজাকে দূরে রাখতে পারতো? রাজা তো সে নিজেই রাজখুশুয়াকে জানিয়েছে যে ছেলেটি তার কাছে আসার চেষ্টা করছে, এবং রাজখুশুয়াকে তো সে প্রেমের অভিনয় করে এটাই বুঝিয়েছিল যে এ কাছে আসার চেষ্টা করছে, আমার ভালো লাগছে না, তুমি কাছে আসার চেষ্টা করলেই ভালো লাগবে। কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা হয়তো অন্যই কিছু ছিল। রাজখুশুয়াকে কাজে লাগিয়ে কাজ হাসিল হয়ে গেলে রাজখুশুয়াকে টুসকি মেরে ফেলে দেওয়া হয়তো তার বাঁ হাতের খেল হতেই পারে। তাকেও কোনোভাবে সরিয়ে দিত, অথবা এই খুনের সাথে জড়িত থাকা যেহেতু ব্যাপার আছে, কেউই মুখ খুলতে পারতো না, কারণ তারা নিজেরা ফেঁসে যেত। এখন তো পুলিশ ধরে ফেলেছে তাই, কিন্তু নিজেরা ইচ্ছা করে গিয়ে পুলিশকে বলে সোনামের নামে বলতে গিয়ে তো নিজেরাও ফেঁসে যেত। আশা করি বোঝাতে পারছি আমার যুক্তিটা,
যারা বুঝতে পারেননি তারা ফিরে গিয়ে আরও একবার শুনে নিন যে আমি কি বলছি। না বুঝে কমেন্ট করবেন না দয়া করে। এবার যেটা বলার সেটা হচ্ছে আড়াল থেকে তাহলে যে কলকাঠিটা নেড়েছে, যে মাস্টার মাইন্ড, তাহলে সে কে? সে হতে পারে এই মেয়েটির ওই মহিলা পার্টনার, যার নাম শোনা যাচ্ছে অলকা। আমি জানি না সেটা কতদূর সত্যি, তার মুখ বা কিছু সেটাও আসেনি, দরকারও নেই, সেটা দরকার নেই। একটি মেয়ে জানা যাচ্ছে এটাই, সে হয়তো আড়ালা থেকে এটি করছে। অথবা হতে পারে এই যে সিলম জেমস ধরা পড়েছে, সে থাকতে পারে এইসবের পিছনে। যদি সমলিঙ্গ না হয়, সমলিঙ্গ প্রেম ইত্যাদি এই থিওরিগুলো যদি ভুল হয়, যেটা শুনে সোনামের দাদা গোবিন্দ বলেছে প্লিজ এগুলো আপনারা বলবেন না, প্রচার করবেন না, কিন্তু আমরা তো কেউ প্রচার করিনি ভাই। এটা তো অজয় দুবে তিনি জোর দিয়ে ক্যামেরার সামনে বিভিন্ন চ্যানেলে বলছেন এই জ্যোতিষী, আমি শুধু সেটা শুনে বলছি, আমার মতন যারা বলছেন তারা শুনে বলছেন। আমরা তো কেউ বানিয়ে বলছি না যে গোবিন্দের বোন সমলিঙ্গ প্রেমে বিশ্বাসী, জ্যোতিষী জোর দিয়ে বলছে, এবং তিনি জোর দিয়ে এটাও বলছেন যে সেই যে আর এক মহিলা সেই আছে এই খুনের পিছনে, এই দুটো মহিলাই আছে খুনের পিছনে। তাহলে এটা তো আমরা বলছি না কেউ, তাই না? কথাটা হলো তাহলে কারণটা হয়তো এটাই হতে পারে। ভালো করে বুঝুন ব্যাপারটা, যে লোকলজ্জা। লোকলজ্জাটা কি? একটি ছেলের সঙ্গে জোর করে তার বিয়ে দেওয়া হলো কারণ সামাজিক লজ্জার হাত থেকে বাঁচার জন্য। তারপর তুই যা পারিস করে নে, বুঝে নে। হয়তো বাবা মায়ের এরকম মনে হয়েছে, তারা হয়তো এটা ভাবতেই পারেননি যে তাদের মেয়ে ভয়ঙ্কর এই পরিকল্পনা, রাজাকে হত্যার পরিকল্পনা করতে পারে। তাদের হয়তো মনে হয়েছিল বিয়ে হয়ে গেলে, সমাজ সংসারে ঢুকে গেলে এইসব মহিলাদের সাথে প্রেম কেটে যাবে। এটা হতে পারে, কিন্তু এই মেয়ে যে সিরিয়াস এই ব্যাপারে সেটা ভাবেনি যে খুন করার মতন ষড়যন্ত্রেও সে লিপ্ত হতে পারে। শুধু তাই নয়, সাক্ষ্য প্রমাণ লোপাট, এইভাবে পালিয়ে বেড়ানো, বোরখা পরে ইত্যাদি ইত্যাদি, শেষে পুলিশের কাছে ধরা দেওয়া, এরকম ওয়েব সিরিজের মতন ঘটনা প্রবাহ তৈরি করা যে পড়তে পড়তে রহস্য মানে সিনেমা হার খেয়ে যাবে, এটা হয়তো তারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কিন্তু আমি বলবো একটি ছেলের জীবন নষ্ট করার আগে, আরও অনেকগুলো ফ্যামিলি শেষ হয়ে যাওয়ার আগে তাদের ভাবা উচিত ছিল। অশিক্ষা কুশিক্ষাই হয়তো এর জন্য দায়ী, আমার সেটা মনে হয়। এদের কাউকে দেখেই আমার উচ্চশিক্ষিত তো মনে হয়নি, এবং অবশ্যই উচ্চশিক্ষিত তারা নন, এবং এটাই অশিক্ষাটাই দায়ী এর পিছনে। যে কোনোভাবে মেয়েটিকে এটা পার করে দিতে পারলে, বিয়ে দিয়ে পার করে দিতে পারলে, তাহলেই হয়তো নিজেরা তো বাঁচলাম, তারপর যা হয় হবে। এটা কী ধরনের মেন্টাল সেট আপ আমি বুঝি না। হ্যাঁ, এটা কী ধরনের মানুষকে বিপদে ফেলে দেওয়া? একটা নিরীহ ছেলের প্রাণ চলে গেল বিনা দোষে, কেন ছেলেটার প্রাণ নিতে হলো? এটা তো বড় প্রশ্ন। এবার সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। মহিলার সাথে সম্পর্ক, এটা জানতে পারার জন্য আর মাত্র 2-1 দিন হাতে সময় ছিল সোনামের। সোনামকে বলতেই হতো রাজাকে যে আমি তোমার সাথে কোনো ফিজিক্যাল সম্পর্কে যেতে পারবো না, কারণ আমি মহিলাদের প্রতি আগ্রহী, আমি কোনো পুরুষের প্রতি আগ্রহী নই। এটা যখনই সে বলে দিত, যদি সে খুন না করতো, তাহলে তাকে এটা বলতে হতো। এবং এটা বললে একটা ছেলে, তাকে এইভাবে প্রতারণা করা হয়েছে, শুধু তাকে নয় তার পরিবারকে জানা মাত্র সে বাস্ট আউট করতো। সে সঙ্গে সঙ্গে সমাজে, সংসারে, পরিবারে আগুন লেগে যেত, সে সবাইকে জানিয়ে দিত যে কিভাবে তাদেরকে প্রতারণা করা হয়েছে। কারণ প্রমাণ হয়ে যেত, সোনামের বাবা মা দাদা প্রত্যেকে এগুলো জানতো। এইটা চাপা দেওয়ার জন্য ছেলেটাকে খুন করার পরিকল্পনা করা হলো। এটা হতে পারে, আমি বলছি একটা পসিবিলিটি, যে তাকে এইভাবে খুন করব, তাতে বিধবা হয়ে গেলাম, বিধবা হয়ে রাজাকেও বিয়ে করতে দেবে না। রাজা তো মনে রাজ কুশওয়া, সে তো মনে করে আছে যে আমার সঙ্গে পালিয়ে যাবে, আমাকে বিয়ে করবে, কিন্তু সে তো কর্মচারী, তার সঙ্গেও বিয়ে হবে না, এতে মেয়েটি করবে না। তাহলে দাঁড়ালো কি, বিয়ে থাওয়া করবে না, যেটা মেয়েটা চেয়েছিল। কোনো বিয়ে থাওয়ার মধ্যে যাবে না, সে যে মহিলার সাথেই সম্পর্কে থাকতে চাক থাকতে পারবে লোকচক্ষের আড়ালে। এবং যেটা লাভ হবে সেটা হচ্ছে রাজার প্রপার্টি, টাকা পয়সা, সেটাও পেয়ে যাবে বিধবা হিসেবে, এবং যে সম্মান তার শ্বশুরবাড়িতে সেটাও পেয়ে যাবে। রাজার বিজনেসটাও তার হয়ে যাবে। হতে পারে যে এগুলো ছিল, যদিও এই খুনটা করার জন্য সে অনেক টাকা ছড়িয়েছিল, এটা ঘটনা। কারণ 5 লাখ টাকা জানা যাচ্ছে ওই কালো সুটকেসে ছিল, এছাড়া আরও কত টাকা জানা নেই। 20 লাখ টাকা তার অ্যাকাউন্টে কে দিল? এক্ষেত্রে এই যে সচিন রঘুবংশী বলছে যে এমন তো না যে ওকে টাকা দিয়ে বিয়েটা করানো হয়েছে, যে টাকার বদলে তুমি বিয়ে করো তারপর খুন করে দাও। আমি জানি না সেটা কতদূর সত্যি হতে পারে, সেটা কেন হবে সেটা পুলিশেরই দায়িত্ব, তদন্ত করে বের করবে। আমার যেটা মনে হলো, এই সমলিঙ্গে যে আগ্রহী, যদি এটা সত্যি হয়, এটা যদি পুলিশ প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু রাজাকে কেন খুন করেছে তার একটা মানে সহজবোধ্য একটা যে উত্তর পাওয়া যাবে, যেটা আমি বললাম, যে রাজা যখনই জানতে পারবে তাকে প্রতারণা করা হয়েছে, সঙ্গে সঙ্গেই রাজা বাস্ট আউট করতো। কারণ
এত টাকা পয়সা জড়িয়ে থাকে একটা বিয়ের সঙ্গে, এবং তার সঙ্গে একটা ছেলেকে এইভাবে প্রতারণা করা এবং তার ফ্যামিলিকে, এটা মেনে নেওয়া কারোর পক্ষেই সম্ভব না। আপনারা বিচার করে বলবেন যে আমি যে লজিকটা দিলাম সেটা আপনাদের যুক্তিগ্রাহ্য মনে হয়েছে কিনা। অতি অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করুন, আর ভিডিও বেশি করে শেয়ার করুন, কারণ সকলের কাছে বার্তা পৌঁছানো কিন্তু প্রয়োজন যে এইভাবে কোনো নিরীহ ছেলেকে হত্যা করে, প্রতারণা করে, হত্যা করে এইভাবে বেরিয়ে যাওয়া স্মুথলি একবারে মাখনের মধ্যে ছুরির মতন, সেটা কিন্তু সম্ভব না। ধরা পড়তেই হবে, শাস্তি পেতেই হবে। যারা মনে করছেন শাস্তি হবে না, তারা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, তারা ভুল ভাবছেন। অতি অবশ্য বিচার হবে, শাস্তি হবে। ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে অপরাধ করে পার পাওয়া কিন্তু যাবে না, যতই তাকে লুকোছাপা করার চেষ্টা করা হোক না কেন। এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো, ফিরে আসবো আবার নতুন কিছু যদি আপডেট থাকে সেটা নিয়ে, আর অন্যান্য ভিডিও নিয়ে আসবো। আমি এই ধরনের অপরাধ সম্পর্কিতই চেষ্টা করব অ্যানালিসিস করার। আপনারা কমেন্ট বক্সে জানান অন্য ধরনের আরও ভিডিও আমার কাছে রয়েছে, যে মেটেরিয়াল যে আমি করতে পারবো, আপনারা দেখতে চান কি না অতি অবশ্যই জানান কমেন্ট বক্সে, নিশ্চয়ই জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।